हम अन्नपूर्णा भंडार में पैसा देगा। तो बोले इतना दिन क्यों नहीं दिया बाबा? अभी चुनाव का टाइम में झूठ बोलते हैं। उसका दिमाग खराब है, क्या क्या बोलता रहता है, हम उसका क्या बोलेगा। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে হবে, ভাগ্যিস বলেনি নজরুল ইসলাম নাচবে, বলে দিলেই হলো। আচ্ছা পা না হয় বিজেপির লোকেরা বিরোধীরা ভেঙে দিল, বাড়ি থেকে ঠেলে মাথাটা ফাটিয়ে দিল। যে সরকারটা এমনি কদিন বাদে মরবে সেই সরকারকে আমাদের আলাদা করে মারার কোনো ইচ্ছে নেই। উনি 356 কত কিছু শুনিয়েছিলেন, চাইলে তো একদিনে হয়েই যেত, তাই না? সায়ন্তিকাদি বলছে যে পায়ের তলায় মাটি আছে, এই তো আছে, পুরো আছে, দেখো মাথায় ঘিলু আছে কিনা প্রশ্ন করতে হবে। সাধারণত সায়ন্তিকা ব্যানার্জিকে দেখা যায় কি না, কেন দেখা যায় না? উনি 1.5 বছর আগে যখন এসেছিল তখন দেখেছিলাম, তারপর আবার ইলেকশনের পরে দেখতে পাই। এই এখন ইলেকশন হচ্ছে, এখন দেখছি। উনি তো বলেছেন এই বড়নগরটা হলো গামলা, বড়নগরটা গামলা। জানি না কেন বললো গামলা, ওটা উনিই বলতে পারবেন। হ্যাঁ, আমাদের তো অপমান করেছে, বড়নগরটা গামলা। তার বড়নগর যদি গামলা হয় তাহলে আমরা সেই গামলার মধ্যে বসবাস করি। অ্যাকচুয়ালি সজল ঘোষ 2024-এ জিতে গেছে, ঠিক মতো গণনা হলে বেরিয়ে যেত, এটা আমরা জানি, এবং বড়নগর এই আমার বড়নগরবাসীও জানে এটা। সায়ন্তিকা এখন খুঁজে বেড়াচ্ছে কিভাবে, তিনি তো আপনারা দেখছেন কিভাবে ভুলভাল ইন্টারভিউ দিচ্ছে। তিনি বলছেন কোনোদিন বহনগর একটা গামলা মতন, তিনি বহনগর জানেন না। তো সাধারণ মানুষ, ছাত্র যুব এবং মা বোনেরা যারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে তারাও চাইছে এই পাপের বিদায় হোক। একটা কথা, ওখানে যে পা ভেঙেছিল, কিসে ভেঙেছিল? চ্যানেলে ভেঙেছিল পাটা বিজেপি ভেঙে দিয়েছিল, ওইটা দিয়ে সিএমপিতে ভোট নিয়ে নিল আমাদের থেকে। আমি সব জায়গায় প্রার্থী, ওতে আর কাজ হবে না, ওতে বাকি প্রার্থীগুলো হেরে যাবে। আগের বার বলেছিলেন আমি মুখ, নিজের মুখটাই নন্দীগ্রামে পুড়ে, আর কি বলবো, পুড়ে গেছিল। এবার যেটা বলছেন এর জন্য বাকি 293টা ক্যান্ডিডেট কাঁদছে। আমি হাসবো না কাঁদবো ঠিক করতে পারিনি। চরিত্র হনন মানে যে সবসময় আশালীনভাবে নয়, আর একটা বেসিক ক্যারেক্টারও থাকা উচিত। হ্যাঁ, উনি বলেন যে আমার প্রাণ থাকতে এটা হবে না, আমার প্রাণ থাকতে ওটা হবে না, এটাও তো চারিত্রিক ব্যাপার। তারপর প্রাণও থাকে, কাজটাও হয়ে যায়। এই যে বললেন দিয়ে দেব, তারপর যেটা করলেন এই যে মিথ্যা কথা বলা, এটাও তো একটা চারিত্রিক ব্যাপার। চরিত্র হনন মানেই একজন মহিলা হলে সেইটা আশালীনভাবে ভাববেন না, আপনি রাজনৈতিকভাবেও ভাববেন। হ্যাঁ, এই যে জর্জিয়া ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি করেছিলেন, এটাও তো একটা মিথ্যা কথা বলার চরিত্রও না। ওনার চরিত্রে অলওয়েজ একটা মিথ্যাচার, একটা নাটক, একটা ড্রামা, এগুলো থাকে। তা এই চরিত্র আর কি আর হনন করবে? আপনারা তো মারার প্ল্যান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি বলছেন আমাকে মারার প্ল্যান করা হচ্ছে। এইসব বলে সিম্প্যাথি আদায় করছে। দেখুন, রাজনৈতিকভাবে ওনার আমরা ধ্বংস চাই, ওনার বিনাশ চাই রাজনৈতিকভাবে। উনি বেঁচে থাকুন সুস্থভাবে, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কারণ তা না হলে উনি নিজের পাপের ফলটা ভোগ করবেন কেমন করে? ওনার পাপের ফলটা উনি ভোগ করুন, এটা আমি মনে প্রাণে চাই। আর যে সরকারটা এমনি কদিন বাদে মরবে সেই সরকারকে আমাদের আলাদা করে মারার কোনো ইচ্ছে নেই। উনি 356 কত কিছু শুনিয়েছিলেন, চাইলে তো একদিনে হয়েই যেত, তাই না? আচ্ছা পা না হয় বিজেপির লোকেরা বিরোধীরা ভেঙে দিল, বাড়ি থেকে ঠেলে মাথাটা ফাটিয়ে দিল। বাড়িতে কে ঠেলে ফেলে মাথাটা ফাটিয়ে দিল সেটা তো বলতে হবে, সেটা তো কেউ বলছেন না। আপনাদের বিরুদ্ধেই তো চার্জশিট প্রকাশ করা উচিত, মুখ্যমন্ত্রী বলছেন। প্রকাশ করুন, লুকিয়ে রেখেছেন কেন? আপনার সিপিএমের চিরকুট, আমাদের চার্জশিট যা যা আছে প্রকাশ করে দিন, সব ঘরে রেখে দিচ্ছেন কেন? সঙ্গে তো যাবে না এগুলো, তাই না? আমি সব জায়গায় প্রার্থী, ওতে আর কাজ হবে না, ওতে বাকি প্রার্থীগুলো হেরে যাবে। আগের বার বলেছিলেন আমি মুখ, নিজের মুখটাই নন্দীগ্রামে পুড়ে, আর কি বলবো, পুড়ে গেছিল। এবার যেটা বলছেন এর জন্য বাকি 293টা ক্যান্ডিডেট কাঁদছে। এবারে বাকি 293টা কাঁদবে। ওনার ছায়া পড়লে কিছু ভদ্রলোক প্রার্থী যারা এলাকায় কাজ করেছেন, জনসংযোগ রাখেন, তাদের আশাও ছিল জেতার, তারও জেতার আশাটা নষ্ট। বিজেপি সব লুট করছে, সব ঝুঠে বলছে, ঝুট করার নামে লুট। उसका दिमाग खराब है, क्या क्या बोलता रहता है, हम उसका क्या बोलेगा। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমি সবার উপর নজর রাখছি। রাখুন, কে বারণ করেছে? নজর রাখুন,
কিন্তু গৃহস্থর অন্দরে নজর দেবেন না আবার, যে তাদের পয়সা করি কিভাবে লুট করা যায়, চুরি করা যায়, সেদিকে আবার নজর দেবেন না। নজর রাখুন। তিনি বারংবার বলছে যে এই যে উনি ব্যোমকেশ বক্সির মতন নজর রাখুন, আমার বাবার কি রাখুন না। কে বলেছে ওকে নজর বন্ধ করে রাখ, নজর রাখুন। তিনি এখন সিকিউরিটি নিয়ে পড়েছে, বলছে অমিত শাহ আর হুমায়ুন কবিরের সিকিউরিটি এক কেন? হ্যাঁ, ওনার সিকিউরিটি এত বেশি কেন? ওনার সিকিউরিটি এত বেশি কেন আমি জানতে চাই। অমিত শাহ হুমায়ুন কবিরের সিকিউরিটি এক কেন? ওকে হুমায়ুন কবিরকে সিকিউরিটি দিয়েছে আদালত, উনি আদালতে গিয়ে প্রশ্ন করুন। মানে এদের মানে হেরিডিটারিতে থাকে না পাগলামি, এদের তাই। ভোটের পরে সব হিসেব বুঝে নেবে অভিষেক। হ্যাঁ হ্যাঁ, সব হিসেব হয়ে যাবে, ভোটের মধ্যেই হিসেব হয়ে যাবে। না, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সাথে ডিজে বাজাবে। ভাগ্যিস বলেনি সেই ডিজেতে নজরুল ইসলাম নাচবে, বলতে পারে। বরানগর মানুষের জন্য, বরানগরবাসীর জন্য সজল ঘোষের কি গ্যারেন্টি রয়েছে? মোদিজির গ্যারেন্টি আমরা দেখতে পাই, সজল ঘোষের কি গ্যারেন্টি আছে? আমি তো মোদিজিরই প্রতিনিধি, আমি মোদিজিরই প্রতিনিধি, তাহলে মোদিজির গ্যারেন্টিটাই কাজ হবে। আমরা তো পিয়ন, পৌঁছে দেওয়ার কাজ। বুঝছি খুব ভালো হাওয়া এবং সায়েন্টিকা মানে ভোটের ঝরে উড়ে যাবে। জনগণ যেভাবে নেমে পড়েছে এবং সজল ঘোষ যেভাবে সাড়া দিচ্ছে, সায়েন্টিকা উড়ে যাবে। এবার আমরা মানে এসআইআর হয়েছে, আমরা বুঝতে পেরেছি বহনগর মানে মাটি খুব ভালো, অলরেডি 31,000 বাদ চলে গেছে এবং সায়েন্টিকা এখন খুঁজে বেড়াচ্ছে কিভাবে। তিনি তো আপনারা দেখছেন কিভাবে ভুলভাল ইন্টারভিউ দিচ্ছে। তিনি বলছেন কোনোদিন বহনগর একটা গামলা মতন, তিনি বহনগর জানেন না, কে বলেছে কেন বলেছে আমরা জানি না। সাধারণ মানুষ বলছে যে তাকে দেখা যায় না। হ্যাঁ, সত্যি দেখা যায় না। এই সামনে জুট মিল আছে, আজকে প্রায় 6 মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে, কোনো নেই, আর বেআইনিভাবে গোদাম চলছে এবং এইখানে জলের একটু মানে খুবই মানে খারাপ অবস্থা। রাস্তাঘাট দেখুন না কি অবস্থা, এই তো অবস্থা সব। হাওয়া কি বলছে? ক্যাম্পেইন হাওয়া কি বলছে? এক ভোট সজল ঘোষ, সজল ঘোষ জিতবেই জিতবে। দাদা, হাওয়াটা কি বলছে? বরানগরের হাওয়াটা কি বলছে? আপনারা তো সজল ঘোষের সাথে রয়েছেন, একনিষ্ঠভাবে রয়েছেন, ক্যাম্পেইনিং করছেন, কি বুঝছেন হাওয়া কোন দিকে? দেখুন, আমি তো ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে বলতেই পারি যে ভারতীয় জনতা পার্টির পক্ষে হওয়া, কিন্তু সাধারণ মানুষ, ছাত্র যুব এবং মা বোনেরা যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে তারাও চাইছে এই পাপের বিদায় হোক। আর ইয়ং যারা যুবক যুবতী যারা আছেন তারাও ভাবছে যে 1,500 টাকা ভাতা দিয়ে তাদের সংসার চলবে না, তাদের বেকারত্বর জ্বালা ঘোচাতে একটা চাকরির দরকার। যেভাবে তাদের স্বপ্ন লুণ্ঠিত হয়েছে বেকার যুবকের জ্বালা, তারা তার ভোট বাক্সে। মুখ্যমন্ত্রী তো বলছে আপনারা নাকি তাকে মারার প্ল্যান করছেন, আমাকে বিরোধীরা মারার প্ল্যান করছে। মুখ্যমন্ত্রীকে কে মারবে? উনি যে বাড়িতে পড়ে গেছিলেন, মাথা ফেটে গেছিল, তাহলে ওনাকে কে মারার প্ল্যান করেছিল? ভূতে না অন্য কেউ? হ্যাঁ, বলছি দাদা, মুখ্যমন্ত্রীকে নাকি মারার প্ল্যান করা হচ্ছে, কি বলবেন? উনি প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে, আর কি বলবো। প্রত্যেকটা কথা, ওখানে যে পা ভেঙেছিল, কিসে ভেঙেছিল? চ্যানেলে ভেঙেছিল পাটা বিজেপি ভেঙে দিয়েছিল, ওইটা দিয়ে সেমপিতে ভোট নিয়ে নিল আমাদের থেকে। উনি তো সব কথা মিথ্যে কথা বলে, কোনোটা একটা সঠিক কথা বলে। কাল সন্ধ্যে আপনারা প্রচার করছেন, সজলদার সাথে রয়েছেন, কি হ্যাঁ। বুঝছেন হাওয়া কোন দিকে? হাওয়া আমাদের সজলদাই, আমরা ওনাকেই চিনি, উনি পারবেন একমাত্র লড়তে। হ্যাঁ 26-এ কত ভোট ফুটবে? হ্যাঁ, ফুটবে বড়নগরে। এই ভোটের সময় দেখছি, আগে দেখতে পাইনি। ভোটের সময় দেখা যাচ্ছে, আসছে, প্রচারে আসছে, আগে আমরা দেখিনি। তা উনি তো বলেছেন এই বড়নগরটা হলো গামলা, বড়নগরটা গামলা। জানি না কেন বললো গামলা, ওটা উনিই বলতে পারবেন। বলছি দাদা, এইখানটায় জল ফল জমে টমে যায়, তখন তাকে দেখা যায় না? জল না না না, ওনাকে দেখিনি। এই ভোটের সময় দেখেছি, খুব কম খুব কমে দেখি না। এই ভোটের সময় এখন প্রচারে আসছে, এসে বড় বড় কথা বলছে, এই আর কি চলছে। তিনি এই যে বরানগর থেকে একজন দাঁড়িয়েছে সজল ঘোষ বলে, বিজেপি প্রার্থী, কি মনে হচ্ছে লড়াই কি? ওটা বিরাট লড়াকু ছেলে, লড়াই হাড্ডাহাড্ডি হবে। লড়াকু ছেলে একবারে। শুনুন, আপনাকে আমি একটা কথা বলছি, এখানে ভোট যেরকম হয়, গণনায় ধাপ্পা রেগিং, অ্যাকচুয়ালি সজল ঘোষ 2024-এ জিতে গেছে। ঠিক মতো গণনা হলে বেরিয়ে যেত, এটা আমরা জানি এবং বড়নগর আমার বড়নগরবাসীও জানে। এটা পরিবর্তন হবে 26-এ? কিছু আশা তো আছে,
95%। এবার যদি ভোট হয় 2011-র মতো, তাহলে 100 বলবো, 95 না 100 বলবো, সজল ঘোষ বেরিয়ে যাবে। সায়ন্তিকা ব্যানার্জি কি কোনো এভাবে এবারে জেতার কোনো সম্ভাবনা দেখছেন না? না, আমরা তো এগিয়ে রাখছি সজল ঘোষকেই। এত বছরে আপনারা দেখতে পাননি তিনি 5-6 বছর ধরে না। আছে, তারও বেশি সময় ধরে। 5-6 বছর কোথায়, উনি তো 2024 উপনির্বাচনে দাঁড়িয়েছে, সেই উপনির্বাচনেই উনি প্রার্থী হয়েছে, তখন উনি জিতেছে। তারপরে তো জেতার পরে তারপরে 1.5 বছর পর আর দেখতে পেলাম। আবার যখন ইলেকশন হয় না তখন আমি দেখতে পেলাম। আপনার বাড়িতে কেউ যুবসাথী পায়? আমরা যুবসাথী আয়ত্তের মধ্যে পড়ি না, আমরা বিশাল বড় লোক, তো ওই জন্য আমাদের দেয়নি। মানে যুবসাথী আপনারা পান না? না, যুবসাথী কল্যাণশ্রী যত সিঁড়ি আছে কোনো সিঁড়ি পাইনি, উল্টো আমাদের চন্দ্রবিন্দু দেয়নি এখনো। চন্দ্রবিন্দুটা মারা যাওয়ার পর সামনে শ্মশান আছে, সেখানে চন্দ্রবিন্দুটা লাগিয়ে দেবে, যখন দেশটা পাবো তখন চন্দ্রবিন্দু লাগাবে, কারণ সব কিছু তো সিঁড়ি, মাঝখানে তো চন্দ্রবিন্দুটা বাদ। বলছি একেবারে বরানগরের হাওয়া কি বলছে এই যে সজল ঘোষ বলে একজন বিজেপি প্রার্থী হয়েছে? দেখুন, ইলেকশন তো হচ্ছে, ইলেকশানে ভোট হবে, ভোটে জেতা জেতি যা হবে সে তো রেজাল্ট বেরোনোর পরে বোঝা যাবে। আমি সারা বছর পড়াশোনা করলাম না, পরীক্ষার সময় দিতে গেলাম, তখন আমি পরীক্ষা পাস করবো না ফেল করবো তখন রেজাল্ট বেরোনোর পরে বোঝা যাবে। আপনার কি মনে হচ্ছে মানে আমার মনে হচ্ছে বড়নগরের যা পজিশন এখন কার দিকে ঘুরবে আমি সেটা বলতে পারছি। পরিবর্তন হওয়ার সম্ভাবনা? আমরা চাই পরিবর্তন হোক, কারণ এই সরকার জগদ্দল পাওয়ারকে সরানো আমরা চাই। ভাজপা को लाओ, একটা বার সুযোগ দিন, রাজ্যটাকে বাঁচান। এই রাজ্যের মেয়েদের এরা তো লেখাপড়া করছে, এদের চাকরি চাই, এদের শিক্ষা চাই, এদের নিরাপত্তা চাই। একটা সুযোগ বিজেপিকেও দিন। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আপনাদের দরজায়, আপনাদের পাড়ায় আবেদন করছি।